হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নার্সিং আড্ডা বেঙ্গলি। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এটা বেসিক্যালি একটা পিডিয়াট্রিক বেস্ট টপিক, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি, এই যে চ্যানেলটা নার্সিং আড্ডা বেঙ্গলি, এটাতে আমরা বিভিন্ন নার্সিং রিলেটেড টপিককে উইথ নোটস বেঙ্গলিতে ইজিলি আলোচনা করে থাকি। তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড অবশ্যই বেল বাটনটা হিট করে দিও যাতে আপকামিং ভিডিওসের নোটিফিকেশান তোমরা পেতে পারো। ওকে, চলো স্টার্ট করছি। হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ডেফিনিশন। হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ is a mild, contagious viral infection common in young children. বলছে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ইজ আ মাইল্ড কন্ট্যাজিয়াস ভাইরাল ইনফেকশন কমন ইন ইয়াং চিলড্রেন। এটা খুব একটা বাড়াবাড়ি হয়ে যায় তেমন নয়, এটা একটা মাইল্ড ভাইরাল ডিজিজ, ভাইরাল ইনফেকশন যেটা কিনা কন্ট্যাজিয়াস, হাইলি কন্ট্যাজিয়াস, ভীষণভাবে ছোঁয়াচে, অ্যান্ড কমন ইন ইয়াং চিলড্রেন। মেনলি এটা কম বয়সী বাচ্চা, মানে ধরুন আমরা 5 থেকে 10 বছর বা তার থেকে একটু কম, মানে স্কুল গোয়িং বা প্লে স্কুল গোয়িং এই বাচ্চাদের মধ্যে আমরা কিন্তু প্রিভিলেন্স বেশি দেখতে পাই এই ডিজিজটার। তাহলে ডেফিনেশন একদম এসে কি, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ইজ আ মাইল্ড কন্ট্যাজিয়াস ভাইরাল ইনফেকশন কমন ইন ইয়াং চিলড্রেন। নাও কজড বাই, যে কজেটিভ অর্গানিজম কি এই ইনফেকশাস ডিজিজটার, সেটা হচ্ছে কক্সাকি ভাইরাস এ টাইপ 16, যেটাকে আমরা শর্টে বলতে পারি CVA16, কক্সাকি ভাইরাস এ টাইপ 16। এপিডেমিওলজি, কাদের কাদের হওয়ার সম্ভাবনাটা এটা বেশি, কারা কারা এতে বেশি অ্যাফেক্টেড হতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট বলছে অকার্স ওয়ার্ল্ড ওয়াইড, কোনো স্পেসিফিক রিজিয়নের ভাগাভাগি নেই, এটা মোটামুটি এই ইনফেকশাস ডিজিজটা মোটামুটি অল ওভার ওয়ার্ল্ড সব জায়গাতেই কম বেশি দেখতে পাওয়া যায়। চিলড্রেন আন্ডার এজ 5 to 10 মোস্ট কমন, 5 থেকে 10 বা তার থেকে একটু কম, মানে আমরা বলতে পারি কি প্লে স্কুল থেকে একটু বাচ্চারা, মানে প্লে স্কুলের বাচ্চাদের থেকে শুরু করে মোটামুটি মানে ইয়াং চিলড্রেন যারা, মানে মোটামুটি 10 বছরের ভেতরে বাচ্চাদের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। অ্যান্ড ইনক্রিজড কেসেস ইন সামার অ্যান্ড আর্লি অটম, কখন বেশি হতে দেখা যাচ্ছে কিনা, গরমকালে বা শরৎকালের শুরুর দিকে এই প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে। এমনিতেও ইদানিং হ্যান্ড ফুট মাউথ ডিজিজের প্রিভ্যালেন্স কিন্তু একটু বেড়েছে। বাড়ার অন্যতম কারণ হচ্ছে মোটামুটি ধরো আমাদের কোভিডের জন্যে লকডাউন পিরিয়ড চলাকালীন মোটামুটি অনেক দিন স্কুল কলেজ বাচ্চাদের প্লে স্কুল এগুলো কিন্তু বন্ধ ছিল, মানে ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু আমরা চলে গিয়েছিলাম অনলাইনের দিকে ঝুঁকে, এবং তারপরে যখন সব কিছু নর্মাল হওয়ার পরে আফটার লকডাউন যেগুলো আবার অনলাইন থেকে অফলাইনের দিকে শিফট হতে থাকলো, তখন কিন্তু অলরেডি বাচ্চাদের মধ্যে একটু ইমিউনিটিটাও কমে গিয়েছিল, বিকজ তারা বাইরে বেরোতো না, খেলাধুলা করতো না, কারোর সঙ্গে মিশতো না, লকডাউনের জন্য বাড়িতেই থাকতো, স্কুল কলেজও যাওয়ার ব্যাপার ছিল না। তো চট করে যখন বাচ্চারা নতুন করে স্কুলে যেতে আরম্ভ করলো, বা সেই বয়সের বাচ্চারা, তাদের কিন্তু এই জিনিসটাতে বা এই ইনফেকশাস ডিজিজটাতে অ্যাফেক্টেড হওয়ার পরিমাণটা বাড়তে থাকলো। সো ইদানিং এইটার একটু প্রিভ্যালেন্সটা বেশি দেখা যায় হ্যান্ড ফুট মাউথ ডিজিজের। এবারে ক্লিনিক্যাল ফিচার্স, মানে কী কী সাইন অ্যান্ড সিমটমস প্রেজেন্ট করবে এটা, সেটা হচ্ছে ফিভার দেখা যাবে, দেন সোর মাউথ অ্যান্ড থ্রোট, মুখে এবং গলায় ঘা দেখতে পাওয়া যায়, মুখের ভেতরে এবং গলায়। রিডিউস অ্যাপেটাইট, একদমই খেতে চাইবে না, খিদে একদম কমে যাবে। নজিয়া অ্যান্ড ভমিটিং, বমি হতে পারে বা বমি ভাবও হতে পারে। অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা হবে। পেইনফুল ব্লিস্টার লাইক লেশনস অন দ্য টাং, গামস অ্যান্ড ইনসাইড অফ দ্য চিক্স, গালের ভেতরের দিকে, মাড়িতে, জিভে, এই সমস্ত জায়গায় ফোস্কার মতন লেশনস হবে। র্যাশেস অন দ্য পামস, সোলস অ্যান্ড সামটাইমস ইন দ্য বাটাক্স, হাতের পাতা, পায়ের পাতা এবং পায়ুদারে র্যাশ বেরোতে দেখা যাবে, ছোটো ছোটো গুড়ি গুড়ি লাল লাল বেরোতে দেখা যাবে। কোথায় কোথায়? হাতের পাতা, পায়ের পাতা অ্যান্ড বাটাক্স। এটা মেনলি বলার যেটা নামটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ। তো মাউথে আমরা আগেই বলে দিয়েছি যে পেইনফুল ব্লিস্টার ইন টাং, গামস অ্যান্ড চিক, এটা তো হচ্ছেই মুখের ভেতরে। এর সঙ্গে সঙ্গে কী হচ্ছে, হাতের পাতা, পায়ের পাতা এবং অনেক সময় পায়ুদারেও কিন্তু এই র্যাশেস দেখতে পাওয়া যাচ্ছে। বলছে দ্য র্যাশ ইজ নট ইচি বাট সামটাইমস ইট হ্যাজ ব্লিস্টার, খুব যে সাংঘাতিক এটা ইচিং করছে তা নয়, বাট এটা কিন্তু ফোস্কার মতন হতে পারে বা ভেতরে কিন্তু ফ্লুইড থাকতে পারে। সোয়েলেন লিম্ফ নোডস অফ দ্য নেক,
গলার যে লিম্ফ নোডস থাকছে সেগুলো ফুলেও যেতে পারে। এই হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস। These symptoms usually disappear within 7 to 10 days, but in younger children, less than 2 years, it takes up more time. এই যে সাইন অ্যান্ড সিমটমগুলো দেখা যাচ্ছে সেগুলো মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যেই ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে দেয়। আর যাদের বয়স আরও কম, মানে ধরো যদি 2 বছরের বা তার থেকে কম বাচ্চাদের এইটা এফেক্ট করে যদি তারা এই ইনফেকশন দ্বারা এফেক্টেড হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের একটু সময় বেশিও লাগতে পারে, বিকজ তাদের ইমিউনিটি পাওয়ারটা তুলনামূলকভাবে কম হয়। নাও হাউ ইট স্প্রেড, এটা কিভাবে ছড়াচ্ছে বলছে, দিস ডিজিজ ইজ হাইলি কন্টেজিয়াস, যেটা আমরা ফার্স্টেই পড়লাম, যেটা সাংঘাতিকভাবে কিন্তু একটা ছোঁয়াচে ডিজিজ। এয়ারবোর্ন ড্রপলেট when an infected person sneezes or coughs, মানে এটা কিন্তু একটা এয়ারবোর্ন ডিজিজ বলতে পারি আমরা। যখন একটা ইনফেক্টেড পারসন, মানে যার মধ্যে অলরেডি এই ভাইরাসটা রয়েছে, সে হাঁচি দিচ্ছে বা কাশছে উইদাউট প্রোটেকশন, মানে বলছি রুমাল বা টিস্যু যদি ইউজ না করে ওপেনলি স্নিজ করছে বা কাশছে, সেই ক্ষেত্রে কিন্তু সে বাতাসে সেই ইনফেক্টেড সেই ভাইরাসটাকে রিলিজ করছে, এবং তার সামনে যে পার্সন রয়েছে সে যদি সেটাকে ইনহেল করছে, তাহলে পরে কিন্তু তার মধ্যেও ভাইরাসটা চলে যাচ্ছে। সেকেন্ড, কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড পার্সনস সালাইভা অর স্টুল অ্যান্ড দেন টাচিং ইয়োর মাউথ, আইজ অর নোজ। এরকম অনেক সময় হতে পারে যে যারা কেয়ার গিভার বাচ্চাদেরকে যারা, সেটা মা হতে পারে, বাড়ির অন্য কেউ হতে পারে, তো যারা বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, যারা বাচ্চাদেরকে আফটার পটি ক্লিন করছে, হয়তো তারা প্রপারলি হ্যান্ড ওয়াশ করছে না। হ্যান্ড ওয়াশ যদি প্রপারলি না করা হয়, হয়তো তারপরে সে সেই হাতে প্রপারলি হ্যান্ড ওয়াশ না করে, মানে যেটা আমাদের হ্যান্ড ওয়াশের প্রসেস রয়েছে উইথ সোপ ওয়াটারে যেটা করতে হয়, সেটা প্রপারলি না করে সে হয়তো খাবার খাচ্ছে বা সে কাউকে খাবার সার্ভ করছে। এইভাবেও কিন্তু এই ভাইরাসটা ছড়াতে পারে প্রপারলি হ্যান্ড ওয়াশ না করার জন্য আফটার ডিফিকেশন, বা যেটা স্যালাইভা থেকে হতে পারে, মানে একই খাবার কেউ একটা মুখ দিয়ে খেয়েছে, আবার সেম খাবারটা যেটা তার স্যালাইভা লেগে আছে আরও কেউ খেলো, বা সেই খাবারে হাত দিয়ে চোখে নাকে হাত দিল, সেই ক্ষেত্রেও হতে পারে। ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পার্সনস ব্লিস্টার ফ্লুইড, এই যে ফোসকাগুলো পড়ছে এগুলোর মধ্যে কিন্তু ফ্লুইড থাকতে পারে, তো ওই ফ্লুইড যদি, মানে ধরো ফোসকাটা এনিহাও ফেটে গেলো, সেখান থেকে ফ্লুইড বেরোচ্ছে, সেটা আরেকজনের স্কিনের কন্ট্যাক্টে গেল, সেভাবেও কিন্তু এই ভাইরাসটা ছড়াতে পারে। দেন শেয়ারিং ইটিং ইউটেন্সিলস, কাপস, টাওয়েলস অ্যান্ড ক্লোদিং, ইনফেক্টেড পার্সনের খাবার থালা বাসন যদি অন্য কেউ ইউজ করে, তার জল খাওয়ার গ্লাস, খাবার থালা বাসন, তার টাওয়েল, তার কোম্ব, এগুলো যদি আরেকজন ইউজ করে, জামা কাপড়, সেক্ষেত্রেও কিন্তু ছড়াতে পারে। টাচিং অবজেক্টস দ্যাট হ্যাভ দ্য ভাইরাস দেন টাচিং ইউর আইজ নোজ, এটা কিন্তু অবজেক্টেও থেকে যেতে পারে, মানে কোনো বাচ্চা যা হয়তো অলরেডি ইনফেকশন রয়েছে, সে কোনো খেলনা নিয়ে খেলেছে, রং পেন্সিল দিয়ে রং করেছে, পেন দিয়ে লিখেছে, সেগুলোকেও কিন্তু আমাদের ডিসইনফেক্টেন্ট করার দরকার। যদি না করা হয়, সেই সেম জিনিসটা অন্য কেউ ধরছে, অন্য কোনো বাচ্চা ধরছে, ধরে আবার সেই হাতটা সে চোখে নাকে মুখে দিলে কিন্তু ভাইরাসটা তার মধ্যে চলে যাচ্ছে। নাও রিস্ক ফ্যাক্টরে কারা থাকছে? চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5 years, 5 বছরের কমের বাচ্চাদের রিস্ক বেশি থাকছে এটা হওয়ার, এই সমস্যাটা হওয়ার। অ্যান্ড পিপল উইথ লোয়ার ইমিউন সিস্টেম, যাদের ইমিউনিটি সিস্টেম কম, মানে ইমিউনিটি পাওয়ার কম, তাদেরও এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। নাও কমপ্লিকেশন কি হতে পারে? মেইন হচ্ছে ডিহাইড্রেশন, যেটা মোস্ট কমন বাচ্চাদের দেখা যায়। ডিহাইড্রেশন, it is a most common complication of HFMD, hand foot mouth disease, because painful sores in the mouth and throat, making it difficult to swallow. মেনলি যেহেতু এটা বাচ্চাদের হচ্ছে বললাম, তো বাচ্চাদের যে মুখে গলায় এই যে ফোসকাগুলো পড়ছে, এগুলো সাংঘাতিক যন্ত্রণাদায়ক, তারা কিছু খেতে চায় না, তারা কিছু গিলতে চায় না, তো এই যে অনেক সময় ধরে তারা জলপান করতে চাইছে না, জলপান করছে না, তাদের কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে, তারা কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। অ্যান্ড আরেকটা হচ্ছে, if the enterovirus which cause HFMD enters in the nervous system, আচ্ছা বলে রাখি, এটা কিন্তু মেনলি ডাইজেস্টিভ সিস্টেমের ভাইরাস, মানে যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে গেলে আমরা এই সমস্যা, মানে HFMD আমাদের হচ্ছে। বাট এনিহাউ যদি এই ভাইরাসটা, যেটা কিনা আমাদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ঘটাচ্ছে, সেটা যদি আমাদের নার্ভাস সিস্টেমে এন্টার করে, then it can cause some serious complications such as viral meningitis and encephalitis. যদি এটা নার্ভাস সিস্টেমে প্রবেশ করে, তাহলে কিন্তু ভাইরাল মেনিনজাইটিস বা এনসেফালাইটিস পর্যন্তও হতে পারে, যেগুলো অনেক সিরিয়াস। ডায়াগনোসিস,
থ্রু ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে এই যে সাইন অ্যান্ড সিমটমসগুলো আমরা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, যেগুলো বললাম, এইগুলো যদি প্রেজেন্ট করে বাচ্চা, যেমন ধরো ফিভার, র্যাশেস, হাতের পাতায়, পায়ের পাতায়, বাটক্সে, মুখে র্যাশেস থাকবে, ফোস্কা থাকবে, খিদে থাকবে না বাচ্চার, ভমিটিং থাকতে পারে, নজিয়া থাকতে পারে, পেন অ্যাবডোমেন থাকতে পারে, যেগুলো আমরা বললাম, এই ক্লিনিক্যাল ফিচার্সগুলো যদি বাচ্চা শো করে, তাহলে আমরা মনে করতে পারি যে তার হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়তো হয়েছে। এবং এছাড়াও কিছু ল্যাব টেস্ট আছে, সেগুলো হচ্ছে থ্রোট অ্যান্ড বাক্কাল সোয়াব। যদি আমরা সোয়াব নিই থ্রোট থেকে এবং সেটা ল্যাবে টেস্ট করি, আমরা দেখতে পারি যে এই ভাইরাস পাওয়া যাচ্ছে। যদি আমরা ভেসিক্যাল ফ্লুইড নিই, মানে ফোস্কার থেকে যে ফ্লুইড রয়েছে সেটা নিতে পারি, এবং স্টুল, এই তিনটে টেস্ট আমরা যদি করি তাহলেও আমরা বুঝতে পারি যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়েছে কিনা। নাও ট্রিটমেন্ট। Fortunately, symptoms of HFMD are typically mild and improve within 1 to 2 weeks with minimal home care. বলছে ন্যাচারালি এটা যে সিমটমসগুলো, সেগুলো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে একটা বাড়িতে যদি একটা বাচ্চাকে প্রপারলি কেয়ার দেওয়া যায় এবং প্রিকশন মেনটেন করা যায়, তাহলে মোটামুটি বাড়িতেই এই সমস্যাগুলো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কমে যায়। এমন নয় যে হসপিটালাইজেশন মাস্ট বা খুব সাংঘাতিক বাড়াবাড়ি হবে এমন কিছু। বাড়িতেই কিন্তু প্রপারলি যদি আমরা বাচ্চাটাকে ডিহাইড্রেট হতে না দিই, ঠিকঠাকভাবে জল টল খাওয়াই বা খাবার দাবার খাওয়াই এবং প্রপার কেয়ার দিই, প্রপার প্রিকশন মেনটেন করি, এই হ্যান্ড ওয়াশিংগুলো বা ডিসইনফেকশনসগুলো, তাহলে কিন্তু বাড়িতেই কিছু দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যায়। আরও যে এক্সট্রা ট্রিটমেন্ট যেগুলো করতে পারি আমরা, সেগুলো হচ্ছে ফর ফিভার অ্যান্টিপাইরেটিক্স ক্যান বি ইউজ। যদি জ্বর আসে, জ্বরের ওষুধ খেতে পারি, বাট অবশ্যই ডক্টর প্রেসক্রাইবড হতে হবে। ফর পেন অ্যানালজেসিক্স ক্যান বি ইউজড। যদি ব্যথা করে মুখে এবং ব্লিস্টারগুলোতে সাংঘাতিক ব্যথা হয়ে, যেটা বলছিলাম, তো সেই ক্ষেত্রে ব্যথার ওষুধ ইউজ করা যেতে পারে। অ্যানালজেসিক যেটাকে আমরা বলছি, সেটাও কিন্তু অবশ্যই ডক্টরের প্রেসক্রাইব করা। গার্গেলিং উইথ সল্ট ওয়াটার, নুন জল দিয়ে গার্গেল করলে অনেক সময় সোর থ্রোট কমে যায়, সেটা আমরা অফার করতে পারি। অ্যাভয়েড ইটিং স্পাইসি অ্যান্ড অ্যাসিডিক ফুড, একদমই খাওয়া যাবে না ঝাল বা টক জাতীয় খাবার, যেহেতু মুখের মধ্যে অলরেডি ওপেন সোর রয়েছে, সেখানে প্রচণ্ড ব্যথা করবে, জ্বালা করবে, এগুলো খাওয়া যাবে না। দেন অ্যাভয়েড ইটিং স্পাইসি অ্যাসিডিক ফুড বললাম। ইট লিকুইড ফুড, চেষ্টা করতে হবে তরল জাতীয় খাবার খাওয়ার। শক্ত খাবার যেটা চিবোতে হচ্ছে, গালে মুখে ঘষা লাগছে, জিভে ঘষা লাগছে, সেরকম খাবার খাবো না, আমরা লিকুইড খাবার প্রোভাইড করবো বাচ্চাদেরকে। ড্রিঙ্ক কোল্ড লিকুইডস, ঠান্ডা পানীয় প্রোভাইড করবার চেষ্টা করবো, যেহেতু কারণ ওয়ার্ম বেভারেজেস মে মেক মোর পেনফুল। গরম খাবার ওপেন সোর্সে লাগলে ব্যথা আরও বেড়ে যাবে, সেই জন্য আমরা চেষ্টা করব কোল্ড ফ্লুইড অফার করার। কিপ দ্য বেবি হাইড্রেটেড অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যেটা বলা হলো যে বাচ্চাদেরকে যতটা সম্ভব হাইড্রেটেড রাখার চেষ্টা করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় মেনলি ডিহাইড্রেশনের প্রবলেমের জন্যই হসপিটালাইজড করতে হয় অ্যান্ড আইভি ফ্লুইড প্রোভাইড করতে হয়। নাও প্রিভেনশন, কী করে আমরা এই প্রবলেমটা, এই ডিজিজটা প্রিভেন্ট করব। টিচ ইউর চাইল্ড, আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাবো বা যে ইনফেক্টেড হয়েছে তাকে শেখাবো নট টু টাচ দ্য র্যাশেস অর রাব দেয়ার আইজ। বারবার করে নিজের র্যাশেসকে টাচ করা, যেহেতু ইচিং হতে পারে, মাইল্ডলি জ্বালা করছে, ব্যথা করছে, বাচ্চা টাচ করতেই পারে তার র্যাশকে, বাট আমরা সেটা করতে বারণ করবো অ্যান্ড বারবার সেই হাত দিয়ে তার চোখ খেয়ে হাত দিতে বারণ করবো। অ্যাভয়েড পুটিং ফিঙ্গার অর টয়েস ইন মাউথ, হাত যখন তখন হাত বা খেলনা মুখে দেওয়া যাবে না, বারণ করবো। ওয়াশ দেয়ার হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার, তাদের হাত বারবার করে আমরা কিছুক্ষণ টাইমের ইন্টারভেলে সাবান জল দিয়ে হাত ধুয়ে দেবো বা হাত ধুতে শেখাবো। কেয়ারটেকার শুড অলসো ওয়াশ দেয়ার হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, যে বাচ্চাকে কেয়ার প্রোভাইড করছে, সেটা মা হোক, বাড়ির অন্য যে কেউ হোক, যেই করছে তাকেও কিন্তু বারে বারে হাত ধুতে হবে। আমরা বাচ্চাকে আর একটা জিনিস শেখাবো, কি শেখাবো, সেটা হচ্ছে যে while sneezing and coughing use napkins, যখন বাচ্চার হাঁচি পাবে বা কাশি পাবে সে যেন ন্যাপকিন বা রুমাল এগুলো ইউজ করে, ওপেনলি যেন সে হাঁচি কাশি না করে, এটা শেখাবো। দেন disinfectant bathroom toys and other object that your child touches with soap and water, যা যা বাচ্চাটা বেশি ইউজ করছে, ধরছে, বাথরুম হতে সেটা বাথরুম ইউজ করছে বাচ্চা, তো বাথরুমকেও ডিসইনফেক্টেন্ট করতে হবে, বাচ্চাটার খেলনা, খাওয়ার থালা বাটি, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রপারলি সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ধুতে হবে। ডু নট শেয়ার থিংস লাইক কাপ, ইটিং ইউটেন্সিলস, ব্রাশেস, ন্যাপকিনস, কোমস অ্যান্ড টাওয়েলস। আমরা জানি যে এইগুলো কিন্তু একটা বাচ্চা কেন বড়োদেরও তাই, কিছু জিনিস কিন্তু একান্ত নিজেদেরই হয়, খাবার থালা বাসন,
নিজেদের টাওয়েল, চিরুনি এগুলো কখনোই শেয়ার করতে নেই, অ্যান্ড সেটাও আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাবো এবং আমরা নিজেরাও মেনটেন করবো। Avoid hugging, kissing or being in close contact with a child who is infected. যে বাচ্চাটা অলরেডি ইনফেক্টেড তাকে জড়িয়ে ধরা, তাকে কিস করা বা মেনটেন করবো যে তার সঙ্গে খুব ক্লোজ কন্ট্যাক্ট যেন অন্য একটা বাচ্চা না করে। দেখুন কেয়ারটেকার যে হবে, কেয়ার গিভার যে হবে, মানে যিনি মা হবেন বা যিনি বাড়ির লোক হবেন, তাকে তো তার বাচ্চাকে সামলাতেই হবে। তাকে তো আমরা বলতে পারি না যে আপনি ক্লোজ কন্ট্যাক্ট মেনটেন করবেন না, তাকে তো তার বাচ্চাকে প্রপার কেয়ার প্রোভাইড করতেই হবে। তো ক্লোজ কন্ট্যাক্ট মেনটেন করা যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে হ্যান্ড ওয়াশ করতে হবে, সেই ক্ষেত্রে প্রিকশন মেনটেন করতে হবে। কিন্তু আমরা বলতে পারি যে অন্য একটা বাচ্চা যেন সেই বাচ্চার কাছে না যায়, যে ইনফেক্টেড নয় সে যেন সেই ইনফেক্টেড বাচ্চার কাছে না যায়। একসাথে খেলা করা, যাতে ক্লোজ কন্ট্যাক্ট মেনটেন না হয়, সেটা আমরা দেখব। দেন আর কি রয়েছে, ডু নট অ্যালাউ ইউর চাইল্ড টু মিট উইথ আদার চাইল্ড, যেটা বললাম, যদি কোনো বাচ্চা ইনফেক্টেড থাকে তাকে অন্য বাচ্চার সঙ্গে মিশতে দেওয়া যাবে না। ডু নট সেন্ড দেম স্কুল টিল ওপেন সোলস অ্যান্ড ফিভার গেট হিলড। কতদিন পর্যন্ত স্কুলে পাঠানো যাবে না বাচ্চা? ততদিন না পর্যন্ত তাদের ওপেন যে সোরগুলো রয়েছে, যেগুলো হাত ফোসকা মতন যেগুলো ওপেন রয়েছে, যতদিন ওপেন রয়েছে বা ফিভার প্রেজেন্ট করছে ততদিন পর্যন্ত আমরা স্কুলে পাঠাবো না। আমরা স্কুলে ইনফর্ম করে দেবো যে হ্যাঁ বাচ্চার এই প্রবলেম রয়েছে, এবং লাস্ট কিছুদিন ধরে বাচ্চার কন্ট্যাক্টে অন্য যে বাচ্চারা ছিল তারাও যেন আন্ডার প্রপার কেয়ার থাকে, তাদেরকেও দেখতে তারাও কোনো র্যাশ প্রেজেন্ট করছে কিনা সেটা আমরা দেখাবার জন্য তাদেরকে ইনফ্লুয়েন্স করবো। অ্যান্ড আমরাও বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো না টিল তারা প্রপারলি সুস্থ হয়। এটাই খুবই, মানে বাড়িতে প্রপারলি যদি আমরা কেয়ার প্রোভাইড করি এবং প্রিকশনস মেনটেন করি, বাড়িতেই আমরা আমাদের বাচ্চাদেরকে সুস্থ করে তুলতে পারি এই রোগটার থেকে, এই সমস্যাটার থেকে। এর জন্য ন্যাচারালি হসপিটালাইজেশনের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, আমাদের ফ্লুইড প্রোভাইড করতে হবে, আমাদেরকে বাচ্চাদেরকে এনিহাও হাইড্রেট রাখতে হবে। সেটা তারা পছন্দের যেটা মানে পছন্দের কোনো লিকুইডও প্রোভাইড করা যেতে পারে। এই সময় তারা যদি স্যুপ ভালো খায়, স্যুপ ঠান্ডা করে দেওয়া বা এইগুলো, সেটা যার তার ডিপেন্ড করছে, ম্যান টু ম্যান ভ্যারি করছে। বাট আমরা কিন্তু এটা বাড়িতেই কমিয়ে ফেলতে পারি। ওকে, থ্যাংক ইউ। দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে।